করেনি, কারণ তার বেশি মানুষজন পছন্দ নয়। কিন্তু এই কয়েকদিনে তের সাথে তার ভালোভাবে ভাব জমেছে। তের সাথে তার ফোন নাম্বারও অদল বদল করেছে। তে, এদিকে শোন, জাঙ্কুক চিল্লিয়ে ডাকলো। কি হয়েছে, এমন গরুর মতো চিৎকার করছো কেন? জাঙ্কুককে জিজ্ঞেস করলো তে। আমাকে সার বললি? তোর সাহস তো কম না। তুই পুকুর পাড়ের পেয়ারা গাছের পেতনি, জাঙ্কুক তেড়ে এসে বলল। জাঙ্কুকের এমন তেড়ে আসা দেখে তে ভয়ে জিমিনের পিছনে লুকিয়ে গেল। বের হ ওখান থেকে, তোর তোর কম নয় সাহস। তোর দাঁত ভেঙে আমি ওই পুকুরের মাছগুলোকে খাইয়ে দেব, জাঙ্কুক বলল। আপু, বাঁচাও, নয়তো এই খাটাস লোকটা আজকে আমার দাঁতগুলো নিয়ে তাই করবে। তে জিমিনকে জাপটে ধরে বলল। জিমিন ওদের দুজনের মাঝে নিজেকে এলিয়েন ভাবছে, আবার ভালো লাগছে ওদের এমন খুনসুটি ভালোবাসা দেখে। কয়জনই বা পায় এমন মনের মতো মানুষকে নিজের জীবন সঙ্গী রূপে? কার পিছনে লুকাচ্ছিস? যে নিজের শোক লুকায়, যে নিজের কষ্টটুকু প্রকাশ করতে ভয় পায়, যে তাকে ছাড়া আর কারোর কথাই ভাবে না, আর যে তার বান্ধবীর সাথে লটর পটর করছে তার চিন্তাতেই সারাদিন বসে থাকে, তার মতো মেয়ের পিছনে গিয়ে তুই লুকাচ্ছিস? এদিকে আয় তুই, তোর খবর আছে, জাঙ্কুক বলল। জাঙ্কুকের এমন কথায় জিমিনের ভিতরটা নাড়া দিলেও মুচকি হেসে সেখান থেকে প্রস্থান করলো সে। সব জেনে থাকার পরেও কেন তুমি আপুর সাথে এমন করো? তে জিজ্ঞেস করলো। ওর বোঝা উচিত কখনো কারোর জন্য জীবন থেমে থাকে না। যাকে ভেবে সে শোক পালন করছে, সে তারই বান্ধবীকে নিয়ে দিনের পর দিন বিছানায় সুখ পালন করছে। সে তো জিমিনের নখের চোখও না, জাঙ্কুক চোখ মুখ শক্ত করে বলল। জাঙ্কুক তার কথা শেষ করে ওই জায়গা নিঃশব্দে ত্যাগ করলো। তেও সেই সাথে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তে শুরু থেকে সবকিছু জানে। জাঙ্কুক তাকে বলেছে সেই যখন থেকে জিমিন তাদের বাড়ির নিচে ভাড়াটিয়া হিসেবে আছে। জাঙ্কুক জিমিনের সমস্ত কিছুই জানে, কারণ জিমিনের যে বান্ধবী নামে বিষধর প্রাণীটি তার ফুফাতো বোন জেনি। জেনি তার সাথে সম্পর্ক যাওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। একবার জেনি জাঙ্কুকের বাড়িতে এসে তার সাথে রুমে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করছিল, তখন জাঙ্কুক কষিয়ে জেনিকে একটা থাপ্পড় মেরেছিল। কিন্তু জেনি বাইরে এসে জাঙ্কুকের নামে মিথ্যে কথা বলেছিল। সে বলেছিল জাঙ্কুকে নাকি তার সাথে ফিজিক্যাল হতে চেয়েছিল, কিন্তু জিন ছেলের সাথে ছিলেন বলে জেনিকে তিনি থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেন। সেই সাথে তাদের সাথে জাঙ্কুকের সম্পর্কও নষ্ট হয়ে যায়। জাঙ্কুকের ফুপু মাঝে মধ্যে লুকিয়ে তার মায়ের সাথে কথা বলে, কিন্তু জেনির বাবার অহংকার বেশি থাকার কারণে তিনি জানিয়েছিলেন যদি এই সংসার করা থাকে তাহলে তিনি যেন কারোর সাথে যোগাযোগ না রাখেন। জাঙ্কুকের ফুপুকে তিনি তালাক দিয়ে দেবেন, এটাও তিনি বলেছিলেন। নিজের সংসার বাঁচাতে গিয়ে তিনি নিজের ভাইয়ের বউদের সাথে লুকিয়ে কথা বলেন। ফ্ল্যাশব্যাক। 1 বছর আগে জাঙ্কুকের বর্তমান কোম্পানির জয়েন দেওয়ার আগে তিনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছিল। সেই সূত্রে জিমিনের ভার্সিটিতেও সে প্রফেসরের একটা সিভি জমা দিয়েছিল। জিমিনের সাথে জাঙ্কুকের মুখোমুখি দাঁড়িয়ে কোনোদিন কথা হয়নি। জিমিনও আগে থেকে চুপচাপ স্বভাবের থাকলেও সহ্যের সীমা পার হয়ে গেলে জাঙ্কুককে উল্টা বাঁশ মেরে দেয়। যখন জাঙ্কুক সিভি জমা দিয়ে বের হয়ে আসে প্রিন্সিপালের রুম থেকে, তখন একটা ক্লাসরুমের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় দেখতে পেয়েছিল জিমিন এক দৃষ্টিতে কোনো কিছু দেখছে আর চোখের জল ফেলছে। জিমিনের এমন অবস্থা দেখে জাঙ্কুক আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় একটা ছেলে আর একটা মেয়ে গভীরভাবে চুম্বনে ব্যস্ত। কিছুক্ষণ পর যখন জেনি তার মুখটা সরালো কায়ের কাছ থেকে, তখন জাঙ্কুক অবাকের চরম সীমায় পৌঁছে গেছে, কারণ সে ভাবতেও পারেনি জেনি এতটা খারাপ প্রকৃতির মেয়ে। জাঙ্কুক যখন আরেকটু এগিয়ে গেল, তখন কাই
আর জিমিনকে উদ্দেশ্য করে যেসব নোংরা নোংরা কথাগুলো বলছিল সেগুলো সব শুনতে পায়। জাঙ্কুক এগিয়ে আসবে তাদের কিছু বলার জন্য, ঠিক তখনই জেনির আওয়াজ শুনতে পায়। জেনির বলা প্রত্যেকটা কথা জাঙ্কুককে অবাকের চরম সীমায় পৌঁছে দেয়। আর জিমিন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ কথাগুলো সহ্য করছিল। জিমিনকে চুপচাপ থাকতে দেখে জাঙ্কুক রেগে ফেটে পড়েছিল। সেদিন যদি জিমিন অবুঝের মতো চুপচাপ না থেকে মুখ খুলে জবাব দিত আর কয়েকটা কষিয়ে থাপ্পড় দিত, তাহলে আজ এই কালো দাগটা লাগতো না তার। সে শুধু তামাশা দেখে চোখের জল ফেলেছিল। জাঙ্কুকের ধারণা এটাই, এই জন্য তো জিমিনের উপরে এত রাগ তার। সেদিন যদি দুজনকে ইচ্ছা মতো ধুয়ে দিত, আজ এত অকাল আসতো না। বর্তমান তে যিশুকে এই সব বিষয় নিয়ে বলছিল। যিশুও আফসোস করছে যে জিমিনের সাথে ছোট বয়সে কি ঝড়টাই না গেছে। যিশু বিয়ের খুব শান্তিতে নির্বিঘ্নে কেটে গেল। বিয়ের শেষে জিন, জাঙ্কুক আর জিমিনও রওনা দিল বাড়ির পথে। সিদ্ধান্ত নিল দের এইচএস এক্সামের আগে দিয়ে দেবে, তারপর তাদের বিয়ে হবে। জাঙ্কুক যখনই চলে যায় তখনই তে কান্নাকাটি করে। এবারেও তার ব্যতিক্রম হলো না। তাই জাঙ্কুক চলে যাওয়ার আগে তে ঠোঁটের জোড়া নিজের দখলে করে নেয়, তারপর শুষে নিতে থাকে। তাদের আজ প্রথমবারের মতো কিস হলো। তে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তোর এরকম ভ্যাবে করে কান্নাটা বোরিং, তাই পুরোটা পুরনো হয়ে গেছে, তাই একটু নিউ টেস্ট দিলাম। আশা করি শুধু তুই না, আমিও যেন এই বিয়ের আগে পর্যন্ত এই স্বাদ মনে রাখতে পারি। জাঙ্কুক থেকে ছেড়ে তার ঠোঁটে আবারও একটু টুক করে কামড় বসিয়ে দেয়, তারপর সেখান থেকে বেরিয়ে যায়। তে তো লজ্জায় লাল নীল হয়ে যায়। লন্ডনে You did not do that right thing, Mr. Smith. You know that I found my mirror there. That how dare you to keep bringing me here? সুগা চিল্লিয়ে কথাগুলো বলল তার ডাক্তারকে। সেদিন ডাক্তার মিথ এস এর ইঞ্জেকশন দিয়ে সুগাকে নিয়ে এসেছিল, কিন্তু তিনি এখনো এটা বুঝতে পারছে না যে স্বপ্নে থাকা নারীর সাথে কারোর হুবহু কিভাবে মিল হতে পারে। সুগার মামা ডাক্তার মিথকে চেনেন। যখন সুগা পাগলামির কথা তিনি ফোন করে বলেছিলেন, তখনই তিনি বাংলাদেশে আসেন, কারণ তিনি একমাত্র দেখেছেন সুগা কেমন হয়ে যায় রাখলে। সুগার অনেক ভালো ছবি আঁকে, এত সুন্দর আঁকে যে মনে হবে ছবির মাধ্যমে বাস্তবতা আছে। যখন সে স্বপ্নে অদৃশ্য নারী মীরা নামে যাকে সে দিয়েছে তাকে দেখে তখন ছবি আঁকার চেষ্টা করছিল, কিন্তু সে বরাবরই ব্যর্থ হয়েছিল। এমন কখনো তার সময় গেছে যে 7 দিন সে ছবি এঁকেছে, শুধুই ছবি এঁকে গিয়েছে। সে থাকে প্যালেসের মতো এক বাড়িতে, তার কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তারপরেও সে সামান্য এক নারীর পিছনে ছুটছে। সুগা যখন ছবি আঁকতে সক্ষম হলো 2 বছর আগে, তখন একটা ছবি আঁকতে পেরেছিল, আর কিছুই পারেনি। ওই ছবিটা সে বাঁধিয়ে রেখেছে, যেখানে ছিল মেয়েটার লম্বা চুল, ছেড়ে রাখা ছিল চুলগুলো, মাথায় তার কাঠ গোলাপের ফুলের গাউন, পরনে সাদা জামদানি শাড়ি, চোখে মোটা করে কাজল, ডান গালে কালো কুচকুচে দিল, খিলখিল করে সে হাসছে। এমন ছবিতে তার রূপ যেন উপচে পড়ছে। মিথকে ছবি দেখাতে চায় না সুগা। সে চায় না তার মীরাকে সে ছাড়া আর কেউ দেখুক। একদিন সুগার যখন পাগলামি বেড়ে গিয়েছিল, তখন মিথ এসে ইঞ্জেকশন পুশ করে। সুগার ঘরে কাউকে আসার নিষেধ, কিন্তু সেদিন মিথ বুদ্ধি করে সুগার রুমে যায় এবং সেই ছবি সে দেখেছিল। অবাক হয়েছিল এই ভেবে যে বিদেশে থাকা ছেলে কিভাবে এক বাঙালি মেয়ের ছবি আঁকলো, তাও আবার সামান্য স্বপ্ন দেখে। তিনি আরো বেশি ঝটকা খেয়েছিলেন যখন সে জিমিনের ছবি দেখেছিল। সুগার পাগলামি স্বভাবের জন্য তিনি দৌড়ে বাংলাদেশে এসেছিল, এবং যখন তিনি শুনলেন
মীরার জন্য সুগার এমন পাগলামি আবারও নাড়াচাড়া দিয়ে উঠেছে। তখন তিনি জিজ্ঞেস করেছিলেন কাকে দেখে এরকম তার হলো। তখন মেহেন্দির ফাংশনে তোলা জিমিনের ছবি দেখিয়েছিলেন। জিমিনের ছবি দেখে 440 ভোল্টের ঝটকা খেয়েছিলেন মিস্টার মিথ। কাউকে কিছু না বলে সোজা সুগাকে নিয়ে লন্ডনে চলে আসেন। তার মাথায় ঘুরপাক খাচ্ছে স্বপ্নে দেখা মানুষের সাথে এত মিল কিভাবে হয়। লিসেন সুগা, তোমার দেখা স্বপ্নের নারীটির সাথে ওই মেয়ের মিল নেই। আমি তাকে দেখেছি। মিথ সুগাকে বলল। আর ইউ জোকিং টু মি সুগা, বলল মিথকে। আর মিথের চেয়ারে থাকা সামনে থাকা এক কাঁচের টেবিলে লাথ মেরে সেটা ভেঙে ফেলল। আমি আমার মীরাকে চিনতে ভুল করব? কখনোই না। যার জন্য আমি 7টা বছর আমার আহার নিদ্রা ত্যাগ করেছি, তাকে চিনতে ভুল করব? সুগা আরো জোরে চিল্লিয়ে বলল কথাগুলো। লিসেন সুগা, মিস্টার মিথ বলল, আমার ওকে চাই, মানে চাই, যেভাবেই হোক চাই। হয় জীবিতভাবে আমার কাছে সে আসবে, আর নয়তো মৃতভাবে সে আমার হয়ে থাকবে। মাই মীরা অনলি বিলংস টু সুগা। এটা বলেই ঠোঁটের কোণে বাঁকা হেসে জ্যাকেট হাতে নিয়ে বেরিয়ে পড়ল সুগা। সবুজ কলা পাতা রঙের শাড়িতে এক ভয়ার্ত মুখের নারীর চেহারা চোখের সামনে জ্বলজ্বল করছে। মনে হচ্ছে আরেকটু বকা দিলে সে কেঁদে উঠবে। আমার মীরা। সুগা হাতে থাকা রঙের ডিব্বাটা টেবিলের উপর রেখে কথাগুলো বলল। সে আবারও তার মীরার ছবি আঁকতে সক্ষম হয়েছে। তবে এটা এবার স্বপ্নের অদৃশ্য নারীর ছবি মীরা না, বাস্তব নারীর ছবি মীরা সে তাকে এঁকেছে। ডাক্তার মিথের কেবিন থেকে যখন হন্তদন্ত হয়ে সে রেগে বের হয়েছিল, তখন এয়ারলাইন্সের মাধ্যমে সেই প্লেনের টিকিট অর্ডার করেছিল। কিন্তু প্লেন কোথাও ক্র্যাশ হওয়ার কারণে সপ্তাহখানেক আকাশপথে চলাচল নাকি বন্ধ থাকবে। নিজের প্রাইভেট হেলিকপ্টারও নাকি তার নষ্ট হয়ে গেছে। তার মেজাজ আরও বিগড়ে গেছে। তখন তার বাড়ি ফিরে এসে রং আর তুলি নিয়ে সে ওই ঘরে গেছে। আজ 3 দিন পর সে আবারও তার মীরার ছবি আঁকতে সক্ষম হয়েছে। আই এম কামিং টু ইউ সুন মীরা। সুগা প্রত্যেকের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল। বেশ কয়েক সপ্তাহ পরে জিমিন আজকে ইউনিভার্সিটিতে যাবে। সেখানে গিয়ে বাড়ি থেকে আসার পর থেকে সে একবারও যায়নি। তার খুব জ্বর হয়েছিল, সেই জন্য সে কলেজেই যেতে পারেনি। 3 দিন পর সুস্থ হয়েছে সে, কিন্তু তার বাবা তাকে ভার্সিটিতে পাঠায়নি। আজকে জোর করে অনুমতি নিয়েছে। এদিকে জাংকুক কোম্পানির কাজে বাংলাদেশের বাইরে যাওয়ার সুযোগ পেয়েছে। বাইরের কোম্পানির সাথে ডিলটা হলে তার পদোন্নতিটা আরেকটু উঠবে। নিজের বেস্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য বাইরে যেতে হলো তাকে। এদিকে ঘোরাও হয়ে যাবে তার। তো তার শপিং লিস্ট দিয়ে দিয়েছে জাংকুককে। সে ওখানে গিয়ে এই সব আনতেই হবে তার জন্য। তবে বেশিরভাগই চকলেটেরই নাম লিখেছিল তে। ইউনিভার্সিটির গেট দিয়ে যখন ঢুকছিল জিমিন, তখন অনেক বেলা হয়ে গেছিল। অবশ্য বেলা 12টায় একটা ক্লাস তার। ক্লাস করতে ভিতরে গিয়ে দেখলো ধর্মঘট চলছে। ছেলেমেয়েরা কে নিয়ে ধর্মঘট বসিয়েছে তা জিমিনের জানা নেই। পুরো ক্যাম্পাস জুড়ে মানুষের গিজগিজ করছে। হুট করে অনেক মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে পুলিশের ভয়ে সবাই দৌড়াচ্ছে। এত মানুষ দৌড়াদৌড়ির কারণে ভিড়ের মাঝে জিমিন কারোর সাথে ধাক্কা লেগে পড়েই যাচ্ছিল, কিন্তু তার আগে কারোর বুকের সাথে সে শক্তভাবে এক বন্ধনে জড়িয়ে পড়ে। জিমিন একটা চেনা আতরের গন্ধ পাচ্ছিল তার বুক থেকে। জিমিন চোখ তুলে উপরে তাকিয়ে যাকে দেখতে পেল তাকে সে এখানে আশাই করেনি। তার সামনে আর কেউ না, সুগা দাঁড়িয়ে আছে। সুগার বুকের ওপর জিমিনের মাথা। চারিদিকে মানুষের চিৎকারের আওয়াজ, আর এদিকে তারা দুজন। সুগার ধূসর মনের আশপাশের সাদা অংশটাতে কিছুটা রক্তিম আভা ছড়িয়ে আছে।
কপালে কয়েকটা ভাঁজ পড়ে আছে। এক ধ্যানে তার মীরার দিকেই তাকিয়ে আছে সে। জিমিনির সারা মুখ সুগার উপস্থিতিতে অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। জিমিন সুগার বুক থেকে তাড়াতাড়ি করে সরে আসতে চাইছিল। সুগা তার আগে আরো শক্ত করে চেপে ধরলো জিমিনকে। এরকম ভাবে চেপে ধরাতে জিমিনের সারা শরীরে এক বিদ্যুতের গতি ছেয়ে গেল। সুগা এরকমই ভাবে ছোঁয়া তার কাছে যেন কাঁটাদায়ক, তেমনি ব্যথাতর মনে হচ্ছিল। কি হয়েছে, ছাড়ুন, জিমিন ব্যথাতুর কণ্ঠে বলল। সুগার কথাটা কানে গেল কিনা জিমিনের বুঝতে পারল না। যখন দেখলো তার বলার পরেও সুগা তাকে ছাড়ছে না, তখন মুখ তুলে তার দিকে তাকালো এবং দেখলো ঠোঁটটার অনবরত কাঁপছে, কিন্তু তার হাত পা লোহার মতো শক্ত হয়ে আছে। সে শক্ত করে জিমিনকে ধরে রেখেছে। জিমিন কেন জানি ভয় পেতে লাগলো। এই সুগা নামক ছেলেটাকে সে কিছুতেই বুঝে উঠতে পারে না। মুচড়ামুচড়ি করতে লাগলো জিমিন সুগার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু সুগার ঠোঁট তো অনবরত কেঁপেই চলছিল। কি যেন ফিসফিস করে বলছিল সে। এমন হিসিয়ে বলাটা জিমিনের বুকের ভেতরে কেমন যেন মনে হচ্ছে 10 কেজি ওজনের পাথর বসিয়ে দিয়েছে। সুগার এমন ব্যবহারটা একটু হলেও অবগত তার ফুফুর কাছ থেকে যতটুকু সে শুনেছে, তার বোধগম্য হচ্ছে না এই সুগা নামক প্রাণীটিকে। সুগা হুট করে জিমিনের কোমর ছেড়ে দিলেও তার হাতটা ছাড়ল না, বরং আগের থেকে আরো দ্বিগুণ শক্তি দিয়ে ধরল। ধূপধাপ পা ফেলে জিমিনকে ওই ভিড়ের মধ্যে দিয়ে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো। জিমিন তাল মিলাতে পারছিল না, বারবার হোঁচট খাচ্ছিল। আরে আজব লোক তো আপনি, বলছি কখন থেকে ছাড়েন, প্লিজ ছাড়েন। সবার সামনে এইটা কোন ধরনের পাগলামি? জিমিন হাত ছাড়াতে ছাড়াতে বলল। এইভাবে নানা প্রশ্ন ছুটতে লাগলো সুগার দিকে, কিন্তু সুগার কান পর্যন্ত আদেও জিমিনের কথা যাচ্ছে কিনা সন্দেহ আছে। সে আপন মনে জিমিনের হাত ধরে হাঁটছে। যখন গাড়ির সামনে গিয়ে থামলো তারা, সুগার গাড়ির ডোর ওপেন করলো আর জিমিনকে বসতে বলল। সে চিৎকার করে বলল, অসম্ভব, আমি আপনার সাথে 1 সেকেন্ডের জন্য কোথাও যাব না, ছাড়ুন। জিমিন এবার ভয়ার্ত কণ্ঠে চিল্লিয়ে বলল, জাস্ট শাট ইউর মাউথ, শাট আপ মীরা, ডোন্ট ট্রাই টু এক্সপেক্ট ফ্রম মি। সুগা এগিয়ে এসে জিমিনের দিকে তাকিয়ে স্লো ভয়েসে বলল, বাট ভয়েসের মধ্যেও তার এক আতঙ্কের এক অন্যরকম স্বর শোনা যাচ্ছিল, যে স্বরটা শুনে জিমিন ভিতর থেকে ভয়ে কেঁপে যাচ্ছিল। বলার সাথে সাথেই সুগা তার হাতের 2 আঙ্গুলের মাঝ দিয়ে জিমিনের কাঁধ চেপে ধরল। তারপরে জিমিন বেহুশ হয়ে পড়ল। তারপর সুগা জিমিনকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিল। 7 বছর ধরে স্বপ্নে না, এখন থেকে, এই মুহূর্ত থেকে এই মিন ইয়ঙ্গি সুগার কাছে বন্দি থাকবে তুমি। আমাকে বদ্ধ পাগল বা উন্মাদ যাই ভাবো না কেন, আই ডোন্ট কেয়ার। শান্তি চাই আমি, খুবই শান্তি চাই, আর সেটার জন্য তোমাকে আমার সাথে থাকতে হবে। এতদিন শুধু স্বপ্নে ছিলে, সবকিছু উপেক্ষা করে আজ তুমি আমার জন্য আমার কাছে থাকবে। জিমিনকে গাড়িতে ঢুকিয়ে সিট বেল্টটা বেঁধে দিল। তারপর তারা রওনা দিল। কোথায় রওনা দিল তা কেউ জানে না। এদিকে ডাক্তার মিত বারবার সুগার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু বরাবরই তিনি কন্ট্যাক্ট করতে ব্যর্থ হচ্ছেন। সুগার পাগলামি যে কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা উনি নিজের স্বচক্ষে দেখেছেন। লাস্ট টাইম যেটা সে করেছে সেটা ভোলার মতো নয়। মার্ডার করে সেই বডিটাকে কোথায় লন্ডনের কোন জায়গাতে লুকিয়ে রেখে এসছে সেটা আজ পর্যন্ত কেউ জানে না। তাকে মার্ডার করার কারণ ছিল সুগার শত্রুর অভাব ছিল না, তবে কেউ কখনো কোনো আঘাত করে উঠতে পারেনি সুগাকে, কারণ সুগার চারপাশে হাজার হাজার বডিগার্ড থাকতো। সুগার রাগ সম্পর্কে সবাই জানতো।
একবার রোজ নামক এক বিদেশি নারী তার সাথে বেড শেয়ার করতে চেয়েছিল। রোজ ছিল লন্ডনের সবচেয়ে ইয়ংগেস্ট সুন্দরী এবং রিচ মডেল। তাকে পাওয়ার জন্য কত ছেলে হা হয়ে থাকে। সেখানে সে সুগার সাথে বিছানায় যাওয়ার জন্য পাগল ছিল। রোজ যখন সুগাকে অফার করে তখন সুগা তার কথায় রেসপন্স তো দূরে থাক, তার দিকে চোখ তুলেও তাকায়নি। তখন সে তার মীরার ছবি দেখছিল। ফোনে যা সে প্রোটেক্ট করে রেখেছিল সেটাই ফোনে তুলে রেখেছে, যেন সে বাড়িতে না থাকলেও মীরার ছবি দেখে তার শান্তি অনুভব করতে পারে। সুগা এমন অগ্রাহ্য দেখে রোজ অনেক রেগে যায় এবং সে সেদিন কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর থেকে প্রায় প্রতিদিনই রোজ সুগার সাথে এই নিয়ে কথা বলতে আসতো, কিন্তু কখনো সুগা তাকে পাত্তা দেয়নি। আবার কখনো কখনো সুগা তার বডিগার্ডদের দিয়ে তাকে আটকে রাখতো। এইভাবে একদিন সুগার ইনজেকশনের দিন আসে, যা তাকে প্রত্যেক 4 মাস অন্তর অন্তর নিতে হতো, না হলে তাকে কন্ট্রোল করে রাখা যেত না। সেদিন সুগার ডাক্তার মিথের চেম্বারে যায়, কিন্তু সেদিন মিথ একটু ব্যস্ত ছিল, যার কারণে সুগা বসে বসে অপেক্ষা করছিল। বসে থাকতে সুগার বিরক্ত লাগছিল, তাই সে রুমের ভিতরে পায়চারি করতে শুরু করেছিল। রোজ কিভাবে জেনে গেছিল সেদিন যে সুগা হসপিটালে এসেছে, তাই সে সেখানে গিয়ে উপস্থিত হলো। রোজ চেম্বারে আসলো। সুগা পিছনে ফিরে দেখলো কে এসেছে। দেখার পর সে আবারও সামনের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ালো। এদিকে রোজ তার সাথে ফিজিক্যালি হতে চাইছে বারবার। এক সময় সুগা সহ্য করতে আর পারছিল না, কষিয়ে এক থাপ্পড় মারে রোজকে। থাপ্পড় খেয়ে রোজের মেজাজ সপ্তমে উঠে যায়। ইউ ব্লাডি বিচ সাইকো, হাউ ডিয়ার ইউ! রোজ দাঁত কিড়বিড় করতে করতে বলল কথাটা। সুগার হাতের কবজি তার হাতের নখ দিয়ে আঁচড় দেয়, আর এই নখের দাগের আঁচড়টাই রোজের কাল হয়ে দাঁড়ায়। একে তো আজকে তার ইঞ্জেকশন শরীরে পুশ করা হয়নি, আবার দ্বিতীয়ত রোজের এমন ব্যবহার। So, you want to see my psychoness? Then see, বলে পাশের টেবিলে থাকা অ্যাকোরিয়ামটা তুলে রোজের মাথায় ফেললো। এমন আক্রমণে রোজের মাথা দিয়ে দরদর করে রক্ত বেরোতে লাগলো। সে সেখানেই বেহুশ হয়ে পড়ল। রোজ যখন হুঁশে আসলো তখন সে দেখলো নিজেকে একটা টেবিলে বাঁধা অবস্থায়। তার সামনে বসে আছে ঠোঁটে বাঁকা হাসি নিয়ে সুগা। সুগা এসে রোজকে কিছু করতেই যাবে তার আগে মিত এসে তাকে থামিয়ে দেয়। ইঞ্জেকশন পুশ করে বেহুশ করে ফেলে তাকে। রোজ সেদিন চলে গেল তার হিংসার আগুনে সে ঝলসে যাচ্ছিল। সে লোক ঠিক করলো সুগাকে মারার জন্য। লোকগুলো যখন সুগাকে মারতে গেল তখন সুগার পুরানো পাকড়ামি নাড়াচাড়া দিয়ে উঠল। লোকটা জ্যান্ত থাকা অবস্থাতেই সুগা তার শরীরটাকে পিস পিস করে কেটে ফেললো এবং নিজেই ড্রাইভ করে সেই লন্ডনের কোন জায়গায় তাকে পুঁতে এলো সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারল না। রোজ যখন শুনলো তার পাঠানোর লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, উল্টো লন্ডনের ব্রেকিং নিউজে তারকে খুঁজে বেড়াচ্ছে পুলিশের লোক, কারণ লোকটা নিখোঁজ হওয়ার আগে লোকটার সাথে রোজকেই দেখা গিয়েছে। আর সবকিছু মিলিয়ে না উঠতে পারার জন্য রোজ লন্ডন ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকে মিস্টার মিথ আরো বেশি ভয় থাকতো সুগাকে নিয়ে, কারণ সুগার এমন পাগলামিতে কারোর ক্ষতি হয় তাহলে সেটা অনেক বিপজ্জনক। জিমিন যখন চোখ খুলল তখন সে নিজেকে চেয়ারের সাথে দড়ি বাঁধা অবস্থায় পেল। এমন অবস্থায় নিজেকে পেয়ে জিমিনের বুকে দূর দূর করতে লাগলো। চোখটা ভীষণই জ্বালা করছে। চারপাশ অন্ধকার, একটা লাইট মাথার উপরে জ্বলছে। হ্যালো মাই বিউটিফুল মীরা, সুগা পিছনে দাঁড়িয়ে জিমিনের কানে ফিস ফিস করে বলল।